Hello friends, welcome to our YouTube channel WBPSC GS101। তো এই প্ল্যাটফর্মে আমরা চারজন এডুকেটর রয়েছি, দুটো সাবজেক্টস হিস্ট্রি পলিটি, এই দুটোই কিন্তু তোমাদের সিভিল সার্ভিসের জন্য টোটাল খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আমরা বলতে পারি যে একটা সবথেকে বেশি মার্কস আমরা বলতে পারি এই দুটো সাবজেক্টে থাকে। প্রত্যেকটা সাবজেক্টই ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই কিন্তু এই দুটো সাবজেক্টে খুব ভালো করে পড়া উচিত সিভিল সার্ভিসের জন্য বিশেষ করে। তো যেখানে আমরা প্রতিদিন একটা একটা করে টপিক কভার করি প্ল্যাটফর্মে, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ফলো করো, লাইক করো প্রত্যেকটা ক্লাসকে, যদি ভালো লাগে শেয়ার করো, আর বেল আইকন প্রেস করো, তাহলে নোটিফিকেশানগুলো পাবে যে কখন কী কী ক্লাস আসছে না আসছে, এগুলো নোটিফিকেশান পাবে। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে, ঠিক আছে? তো আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে আমাদের ক্রোনোলজি অর্ডার অফ ইউরোপিয়ান পাওয়ার্স ইন ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। এটা কিন্তু আমাদের এখান থেকেই আমরা বলতে পারি যে আমাদের যে ইউরোপিয়ান পাওয়ার এস্টাবলিশ, এটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়, ঠিক আছে? পরপর কীভাবে আমাদের ক্রোনোলজিক্যালি কোন কোন ইউরোপিয়ানরা ভারতবর্ষে কীভাবে আসে, কোথায় কি এস্টাবলিশ করে, ক্যাপিটাল কোথায় করে, তো এরকম আমরা কিন্তু আলোচনা করব। তো এখানে আমরা প্রথম থেকে যদি আমি দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পর্তুগিজ, ব্রিটিশ, ডাচ, ডেন, ফ্রেঞ্চ, সুইডিশ, এইভাবে আমাদের 1 2 3 4 5 and 6 লাস্ট অবধি আমরা জেনারেলি বলি, সাধারণভাবে আমরা বলি যে লাস্ট হচ্ছে আমাদের ফ্রেঞ্চ। তো এই প্রত্যেকটা কিন্তু আমরা ইয়ারগুলোকে আলোচনা করব যে কিভাবে কে কখন এসেছে। তো তোমরা সবাই জানো যে আমরা যখন পর্তুগিজ পড়ি, আর তারপরে আমি বলবো যে এই যে কলোনাইজেশন বা আমরা যেটাকে বলি উপনিবেশ স্থাপন, এর প্রধান কারণগুলো কী কী ছিল, কেন মনে হলো ইউরোপিয়ানদের একটা সময় যে তারা কলোনি এস্টাবলিশ করবে বা উপনিবেশ স্থাপন করবে, প্রধান উদ্দেশ্য কী ছিল তাদের। তো পর্তুগিজ থেকে আমি যদি শুরু করি, তোমরা জানো যে আমরা প্রথম যে নামগুলো পড়ি, যেমন প্রিন্স হেনরি, কি পারপাসে প্রথম ইন্ডিয়াতে সি রুটে কীভাবে আসা যায়, এই যে আমাদের যে প্রথম যে ধারণা, এটা আমরা প্রিন্স হেনরি, যাকে আমরা কী নামে জানি, নেভিগেটর টাইটেলে জানি। এবং তারপরে আমরা বার্থালোমিউ দিয়াজ আটলান্টিক ওশিয়ান থেকে কী করে ইন্ডিয়ান ওশিয়ানে আসবে সেই পথটা কিন্তু উনি বুঝতে পারেন। এবং এখানে কেপ অফ হুপ, আমরা আফ্রিকান একটি দ্বীপ অঞ্চল জানি, তো সেখানে সেই খোঁজটা কিন্তু বার্থালোমিউ দিয়াজের সময় হয়। কিন্তু ইন্ডিয়ার যে ভারতবর্ষে যে পদার্পণ করা, সেটা কিন্তু আমাদের 1498-তে ভাস্কো ডা গামার সময় হয়। এই ভাস্কো ডা গামা এসেছিলেন, পর্তুগালের কিং তখন ছিলেন ম্যানুয়েল 1, এবং ইন্ডিয়ান রুলার তখন আমাদের কালিকট বন্দরে আমরা সবাই জানি। তো এখানে কিন্তু আমাদের জেমোরিন, তো এবার জেমোরিন তার নাম কি, মান্না বিক্রমা। জেমোরিনের নাম কি, মান্না বিক্রমা, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং যখন উনি আবার সেকেন্ড টাইম এলেন, ভাস্কো ডা গামা দুবার এসেছেন, একবার 1502, একবার 1498। তো পর্তুগিজদের যে টাইম পিরিয়ড আমাদের দেখতে হবে, আমরা সবাই জানি 1498, কিন্তু ফার্স্ট কোচিনে ফ্যাক্টরি এস্টাবলিশ করলো। এবার এই জায়গাতেও আমাদের কিছু কনফিউশন থাকে, তো সেটা আমাদের জানতে হবে। তো আমাদের 1498 ফাইনালি এস্টাবলিশ করলো ফ্যাক্টরি, 1503, তাহলে আমরা ধরবো 1500, মানে 16th সেঞ্চুরি থেকে আমরা ধরবো তাদের পাওয়ার এস্টাবলিশ করা। এবার পর্তুগিজ যখন আমরা করবো, এদের কোথায় ফার্স্ট এস্টাবলিশ করলো, ঠিক আছে? আমাদের বেঙ্গল একটা জায়গা, যে এই যে এত পাওয়ার, তাদের প্রত্যেকে কিন্তু বেঙ্গলের জায়গা ছিল। কোন কোন জায়গা বেঙ্গলে ছিল, কাদের কোন জায়গা, এটা জানতে হবে। পর্তুগিজদের ছিল দুটো, কার সময়, গভর্নর আলব্রেকুইকের সময় ছিল। বেঙ্গল প্রভিন্স, যেখানে বাংলা আর হুগলি আর বালাসোর, এই দুটো জায়গা কিন্তু ছিল, হুগলি আর বালাসোর, 1498। নেক্সট হচ্ছে যখন আমরা ব্রিটিশদের দেখব, হুগলি আর বালাসোর, ব্রিটিশরা কখন আসে, সেই উইলিয়াম হকিন্স 1508, এই 1608 আমরা জানি।
তো 1608-এর পর তারা প্রথম যে ফ্যাক্টরি এস্টাবলিশ করলো মাসুলিপাতনাম, ব্যাটেল অফ সোয়ালিহোল, যেখানে পর্তুগিজদের সাথে ফাইট হয়, এবং 1611-তে তারা প্রথম ফ্যাক্টরি এস্টাবলিশ করে মাসুলিপাতনাম, এবং সেকেন্ড ফ্যাক্টরি এস্টাবলিশ করে সুরাট 13-তে, আর 15-তে থমাস রো আসে। ফাইনালি যে জাহাঙ্গীরের কাছ থেকে যে পারমিশন পেল তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করে বা পার্মানেন্টভাবে। তো এখানে আমরা দেখতে পাবো যে ব্রিটিশরা মানে প্রথম কোথায়, তো আমরা সবাই জানি হুগলি, এই হুগলি কত সালে? 1651 সালে। আর 1658-তে বাংলা, বিহার, উড়িষ্যাতে ফ্যাক্টরি এস্টাবলিশ করার বা নিজেদের মধ্যে ট্রেড করার একটা ছাড় পেল সুবার কাছ থেকে, গভর্নর। নেক্সট হচ্ছে ডাচ। ডাচেরা কত সালে ভারতবর্ষে আসে? 1596-তে, এবং 1606-তে তারা ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করে। এবার ডাচেদের যদি আমি বলি যে কোথায় প্রথম বাংলায় ফ্যাক্টরি এস্টাবলিশ করে, তাহলে কিন্তু আমাদের আনসার হবে পিপলি। পিপলি জায়গাটা হচ্ছে আমাদের এখন বর্তমানে বনগাঁ, ঠিক আছে? তো ডাচদের আমি দেখলাম। এবার ডেনিসদের হচ্ছে, আমরা জানি ডেনিসরা কারা? ডেনিসরা হচ্ছে ডেনমার্কের লোকেদের আমরা ডেনিস বলি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেনিসরা কোথায় কবে প্রথম আসে এটা আগে জানতে হবে। ডেনিসরা হচ্ছে আমাদের প্রথম কবে আসে? 1620, ঠিক আছে? কত সালে? 1620, 1620-তে। আর যদি আমি বলি যে 1755-তে ইম্পর্টেন্ট বেঙ্গল, যেখানে বাংলাতে প্রথম ফ্যাক্টরি এস্টাবলিশ করে। তো বাংলায় ফ্যাক্টরি এস্টাবলিশ করে যেখানে আমরা দেখতে পাই যে ফেডরিক নগর, 1755-তে। ফেডরিক নগর এখন বর্তমানে শ্রীরামপুরকে বলি আমরা। তাহলে ডেনিসরা কিন্তু শ্রীরামপুর, ঠিক আছে? তাহলে বাংলার জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর তারপরে একদম লাস্ট হচ্ছে ফ্রেঞ্চ। এবার ফ্রেঞ্চরা বাংলায় কোথায় হয়? ফ্রেঞ্চরা হচ্ছে আমাদের বেঙ্গলের চন্দননগর, আমরা সবাই জানি, ঠিক আছে? তো ফ্রেঞ্চ কত সালে চন্দননগরে এস্টাবলিশ করে? 1690-তে। কিন্তু ফ্রেঞ্চরা কত সালে আমাদের 1690-তে চন্দননগর বাংলা তাদের এরিয়া, ঠিক আছে? আর 64-তে আমরা জানি 64-66 তাদের ফ্রেঞ্চ এস্টাবলিশ হলো ভারতবর্ষে, ঠিক আছে? তো পন্ডিচেরি আমরা জানি তাদের প্রধান ক্যাপিটাল আমরা জানি। তো এবার আমরা ধীরে ধীরে এই যে কলোনি এস্টাবলিশ হওয়া এর প্রধান কারণটা আমরা জানি। তো যদি আমি ইউরোপের হিস্ট্রি জানি, তো ইউরোপের হিস্ট্রি আমি কি বলবো? দ্য কামিং অফ দ্য ইউরোপিয়ান অফ ইন্ডিয়া। The first is a commercial contact between India and Europe, very old via land route, but there were various shortcomings of land-based route like multiple taxation, theft, conflict, tribe, kingdom, etc. Therefore, 1494-তে Columbus of Spain started for India in search sea route থেকে and discovered American state, ঠিক আছে? তো এখানে সি রুট করার স্পেনের বেরিয়েছিলেন আমরা সবাই জানি কলম্বাস, এবং উনি আমেরিকা আবিষ্কার করলেন এবং ভাস্কো ডা গামা আমেরিকার খোঁজ পেলেন, যে একটা উপমহাদেশ আমরা বলতে পারি নতুন কিছু। ভাস্কো ডা গামা পর্তুগালে ডিসকভার করলেন নিউ সি রুট, ইউরোপ টু ইন্ডিয়া, অ্যান্ড হি রিচ কালিকট সেলিং অ্যারাউন্ড আফ্রিকা ভায়া কেপ অফ গুড। কেপ অফ গুড আমরা তো আগেই দেখেছি বার্থালোমিও দিয়াজের সময়। বার্থালোমিও দিয়াজের তো কেপ অফ গুড পর্যন্ত, তারপরে যেটা তার সেখান থেকে ইন্ডিয়া আসার যে পথটা সেটা কিন্তু ভাস্কো ডা গামা। দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যারাইভেল অফ ইউরোপিয়ান ইন ইন্ডিয়ান সি রুট। এবার আমাকে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। কি দেখতে হবে? আমরা জানি যে 1300, আমরা প্রথমত সামন্ত প্রথা, যেটা ইউরোপে আমরা দেখতে পাই, যেখানে সামন্ত মিনস হচ্ছে যাদেরকে আমরা মিডিয়েটার বলি। আমরা আমাদের আর্লি যত কিংডম দেখেছি সেখানেও কিন্তু আমরা মিডিয়েটার দেখেছি, ঠিক আছে? তো এই যে জায়গাটা আমাদের সামন্ত প্রভু, এই সামন্ত প্রভুদের কাজ, ফিউডাল লর্ডদের কাজ কি ছিল? যে কিং এবং যারা পিজেন্ট ধরে নিই, ওয়ার্কার ধরে নিই, যত আমাদের সেকশন আছে, লোয়ার সেকশন আছে, তো এদের মধ্যে মানে ধরো রাজা রানীর পক্ষে সম্ভব নয় এদেরকে নিয়ে ডিল করা। তো তার জন্য কি মিডিয়েটারকে রাখা, যারা কালেক্ট করবে, যাদেরকে পাওয়ার দেওয়া হয়েছিল, যাদের ওভারলর্ডশিপ ছিল জমি জমার ওপরে। তো সেখানে তাদের পাওয়ারটাই ছিল হচ্ছে ল্যান্ডকে ঘিরে, পিজেন্ট এগ্রিকালচারকে ঘিরে, রেভিনিউকে ঘিরে।
যে সিস্টেমটাকে আমরা পরবর্তীকালে ব্রিটিশ আমলে ভারতবর্ষে দেখতে পাই। ঠিক আছে, আমরা আর্লি পার্টেও দেখতে পাই মিডিয়েটার, রাজাদের সময়, আমরা গুপ্তদের সময় দেখতে পাই, লেটার গুপ্তদের দেখতে পাই, মিডিয়েটার ছিল। জমি জমা, আমরা জানি যে ভূমিদান প্রথা থেকে আমাদের এই যেটা আমাদের মিডিয়েটার শুরু হয় এই পোস্টটা। ঠিক আছে, কিন্তু এটা ফিউডাল লর্ড যাদেরকে আমরা বলি, এই কনসেপ্টটা ইউরোপ আমরা দেখি যে প্রথমে ইউরোপের যে পুরো শাসনতন্ত্রটাই ছিল ফিউডাল বেসিসে। তো একটা সময় 1348-এর পর, মানে আমরা বলতে পারি 14th সেঞ্চুরির পর ভয়াবহ ব্ল্যাক প্লেগ দেখা যায়। এর ফলে কি হয়, যেটা বলা হয় যে কটন ফার্মিংকে ঘিরে এটা এই মানে ক্ষেতগুলোতে আমরা দেখতে পাই যে মানে মহামারী ছড়িয়ে পড়ে, এবং যত পিজেন্টরা তারা কি করে, তারা প্রত্যেকে এগ্রিকালচার ছেড়ে তখন যে যার মতো যে কোনোভাবে তারা ছেড়ে দিচ্ছে, তারা আর এগ্রিকালচার ল্যান্ডে আসতে পারছে না। মহামারী এতটাই ভয়াবহ ছড়িয়ে পড়েছে, বহু মৃত্যু হয়। তো এর ফলে এবার কারা ক্ষতিগ্রস্ত হবে? এই ফিউডাল লর্ডদের প্রবলেম হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। তো তাদের সামনে আমরা দেখতে পাই কি একটা ক্রাইসিস দেখা গেল, যাকে আমরা বলি ফিউডাল ক্রাইসিস। যখন এরা প্রত্যেকে কেউ চলে যাচ্ছে ওয়ার্ক ইন্ডাস্ট্রির ওপরে ডিপেন্ড, কারণ আমরা দেখেছি সেই সময় বিভিন্ন রকম আবিষ্কার, আমরা জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, স্পাইনিং যে আমরা মেশিন, ঠিক আছে, কটন ইন্ডাস্ট্রির জন্য। এবং আমরা দেখতে পাই কি যে বিভিন্ন যাকে বলি আমরা নবজাগরণ, রেনেসান্স, রিফর্মেশন, ইংল্যান্ড যাকে আমরা নবজাগরণের সূত্রপাত, এনলাইটেনমেন্ট আমরা বলতে পারি, এবং জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন। জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন, জয়েন্ট ট্রেড কোম্পানি। যখন এগ্রিকালচার হচ্ছে না তখন মানুষ কি করছে, যে প্রোডাকশন, প্রফিট, বিজনেস এবং মার্চেন্ট যে আমরা বলতে পারি যে ব্যবসায়ীদের যে শ্রেণীর যে একটা আমরা বলতে পারি যে শাসন, বা আমরা বলতে পারি যে একটা আধিপত্য, এটা কিন্তু ক্রমশ প্রকাশ হতে থাকে। আর এখান থেকে, যেখান থেকে ফিউডাল এগ্রিকালচারে দেখা গেল মহামারীর পর থেকে যে সমস্ত পিজেন্টরা বা ফার্মাররা কেউ আর এগ্রিকালচার ল্যান্ডের সাথে থাকতে চাইছে না, সবাই যে যার মতো ওয়ার্কার হিসাবে বা কেউ চলে যাচ্ছে, তখন কিন্তু ফিউডাল লর্ডদের অস্তিত্ব কমে যেতে শুরু করলো। এবার সবাই কি হলো, ডিপেন্ড হয়ে পড়তে থাকলো ওয়ার্কিং ইন্ডাস্ট্রির ওপরে। এবং তারা কি করতে শুরু করলো, তাদের তো এখন বসে থাকলে হবে না, তো তারা কি করলো, তারা বিভিন্ন রকম যে দুর্বল এরিয়াগুলো, যাকে আমরা বলি যেখানে অতটা ক্ষমতাশালী বা প্রভাবশালী এলাকা নয়, যেমন আমাদের এশিয়ান, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, তো এই প্রত্যেকটা জায়গায় উপনিবেশ স্থাপন করে মেইন হচ্ছে ট্রেডকে ঘিরে, কাঁচামাল, র মেটেরিয়াল এবং চিপ লেবার, এই দুটোকে বেস করে এস্টাবলিশ হলো কি উপনিবেশ। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে কেন কি পরিস্থিতিতে কলোনি বা উপনিবেশ স্থাপন করা প্রয়োজন মনে হলো। তো এবার আমরা যেটা দেখতে পাবো যে পর্তুগিজ, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, why Europeans come to India? Trade in agro-based product like cotton, handicraft was the major reason which led to advent Europeans. India was the major source of the spices. Some spices have antibiotic properties, যেখান থেকে মেডিসিন প্রোডাকশন, এবং দে were also used to preserve the food. Sea root were discovered in order to reduce conflict. এবার এখানে যে রুট আমরা দেখতে পাচ্ছি, অনেক সময় তাদের জিজ্ঞাসা করি ব্রিটিশদের মধ্যে, আমরা বলি উইলিয়াম হকিংস, যেখানে হেক্টর জাহাজ আমরা জানি, কিন্তু থমাস স্টিফেন্স ছিলেন প্রথম ইংলিশ, কিন্তু উনি অ্যাসোসিয়েট ছিলেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। সেই জন্য আমরা কি বলি, আমরা উইলিয়াম হকিংস থেকেই ধরি, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে উনি এসেছিলেন, থমাস রো জেমস ওয়ানের হয়ে এসেছিলেন, রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছিলেন। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে হবে। এবং আমরা তখন ট্রেড রুট, যে জলপথ আমরা দেখতে পাই, যে ট্রেড পারপাসে যে আমরা সিকে ব্যবহার করতো, সি রুটকে, ম্যাক্সিমাম ট্রেড হতো জলপথে। তার কারণ এটারও একটা কারণ আছে, তার কারণ হচ্ছে জলপথে ট্রেড হচ্ছে সস্তা, এবং আমরা বলতে পারি যে মানে চিপ হতো। ঠিক আছে, আর হচ্ছে আমরা যেটা দেখতে পাই যে প্রথম আমরা ল্যান্ড রুটে সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে চিপ হওয়া, কারণ একটা আমদানি রপ্তানির একটা কস্ট থাকে। ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে যে কোন সময় এসেছে,
কে ওয়েলকাম করেছে জেমোরিন রুলারের নাম কি ছিল? মান্না বিক্রমা। রুলারের নাম হচ্ছে মান্না বিক্রমা, ঠিক আছে। আর স্পেশালি তারা এসেছিল ইউরোপিয়ান কিংস, যখন আমরা ভাস্কো ডা গামা দেখছি, দ্য পারপাস টু কাম হিয়ার স্পাইস ট্রেড। তাহলে যেমন যদি বলে যে ডাচেরা কেন এসেছে, তখন হবে কিন্তু টেক্সটাইল। আচ্ছা, পর্তুগিজরা কেন? স্পাইস ট্রেড, ঠিক আছে। এবার আমরা নেক্সট যেটা পড়বো, যে জায়গাটা পড়বো খুব ইম্পর্টেন্ট। তো কারা কারা এসেছিল, তো এই জায়গাটা খুব ভালো করে দেখবে। ভাস্কো ডা গামা জেমোরিন রুলারের সময় সেকেন্ড ভিজিট হচ্ছে 1501, কোনো কোনো জায়গায় 1502 এবং 1503-এ কোচিন, আর 1500 যাকে আমরা বলি তারপরে সেকেন্ড ফ্যাক্টরি এস্টাবলিশ করে হচ্ছে আমাদের কান্নানোর। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে কালিকট ক্যাপচার করা, তারপরে এস্টাবলিশ করা ফ্যাক্টরি। কিন্তু অনেকে বলে যে প্রথম ক্যাপিটাল এস্টাবলিশ হলো কবে পর্তুগিজদের, তো অনেকে মানে কোচিন। না, কোচিন কিন্তু ক্যাপিটাল ছিল না। ক্যাপিটাল কখন হলো? ক্যাপিটাল কখন হয়, কে কখন ক্যাপিটাল এস্টাবলিশ করতে পারে? যখন তারা সেই জায়গায় অধিগ্রহণ করতে পারে। তো আমরা দেখছি অ্যালমেইডার টাইমে ব্লু ওয়াটার পলিসি, যে ওশিয়ানের ওপর তারা একটা ক্ষমতা বিস্তার করলো, ঠিক আছে। আর পরবর্তীকালে আমরা দেখি আলবিকুইকের টাইমে যে দিউ, ব্যাটেল অফ দিউ আর গোয়াকে ক্যাপচার করলো, ল্যান্ড রুটকে ক্যাপচার করলো অ্যালবিকুইক। তারপরে আমরা দেখতে পারলাম নিনোদি। আমরা তারপরে দেখতে পারলাম যে শেষ যিনি গভর্নর রয়েছেন শক্তিশালী, তার সময় 1530-এ আমরা দেখতে পারলাম যে ক্যাপিটাল অফিসিয়াল ক্যাপিটাল হলো। হেডকোয়ার্টার ছিল কোচিন, কিন্তু ক্যাপিটাল কোচিন ছিল না। ফার্স্ট ক্যাপিটাল যদি বলে পর্তুগিজদের কি ছিল, তাহলে গোয়া, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিজন ফর দ্য ডিক্লাইন পর্তুগিজ, দে ক্যাপচার কলোনাইজ ব্রাজিল। ব্রাজিলের দিকে বেশি ফোকাস করেছিল এটাও। তাহলে এবং তার আগেও আমরা দেখেছি যে চার্লস ওয়ানকে যে যৌতুক দেওয়া সব থেকে মেন ট্রেড সেন্টার, যেটা বম্বে কটন ট্রেডের মেন সেন্টার ছিল, তো সেটা হ্যান্ড ওভার করে দিল ব্রিটিশদের কাছে যৌতুক হিসাবে, পোন হিসাবে, ডাউরি হিসাবে। তো সেই জন্য কি হয়, এটা একটা বড় লস ছিল পর্তুগিজদের কাছে। এবং যখন তারা কলোনি এস্টাবলিশ করলো ব্রাজিলে, তখন বেশি ফোকাস করলো তারা ব্রাজিলের দিকে, ঠিক আছে। যদি তোমরা বুঝতে না পারো, কোথাও যদি কনফিউশন থাকে, আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইংলিশ ডিফিটেড দেম ইন দ্য ব্যাটল অফ সোয়ালি। মেন কন্ট্রিবিউশন অফ পর্তুগিজ, দে ব্রট টোব্যাকো, পটেটো, চিলি এক্সেট্রা ইন ইন্ডিয়া। মেন কোন কোন আমরা সবজির মধ্যে যেগুলো, টমেটো, টোব্যাকো, পটেটো, চিলি। আর এই টোব্যাকোকে ব্যান করেছিলেন জানো সবাই, যে জাহাঙ্গীর করেছিলেন ব্যান। তো এবার নেক্সট আমরা যেটা দেখবো যে প্রিন্টিং প্রেস। আমরা জানি প্রিন্টিং প্রেস হচ্ছে লোকাল মালায়ালাম ল্যাঙ্গুয়েজে বাইবেলকে কনভার্ট করা। প্রিন্টিং প্রেসের কনসেপ্টটাও কিন্তু পর্তুগিজদের থেকে। এবার আমরা যখন আমরা ডাচ দেখব, ডাচদের ফার্স্ট ফ্যাক্টরি কি ছিল? ফার্স্ট ফ্যাক্টরি মাসুলিপট্টনম, সেকেন্ড সুরাট, থার্ড নাগাপট্টনম। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে দেখব। তোমরা কিন্তু ডাচদের এবং ডাচদের আমাদের বেঙ্গলে কোথায় এস্টাবলিশ করেছে। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, যে পর্তুগিজদের পুরো গভর্নর পার্টটা কিন্তু ভালো করে দেখতে হবে, এবং কেন তারা কলোনি, তাদেরকে কি জন্য, পারপাস কি ছিল, যে তাদের দুর্বল হয়ে যাওয়ার পেছনে, এই দুর্বল হয়ে যাওয়ার পেছনের কারণগুলো কিন্তু বলতে হবে। ব্যাটেল অফ সোয়ালি হোল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা 1611-তে কোথায় দেখলাম, মাসুলিপট্টনম। এবং সেই সময় যে ব্রিটিশরা যে টেম্পোরারি ফ্যাক্টরি এস্টাবলিশ করলো, সেটা কত সালে করলো? সেটা করলেন হচ্ছে আমাদের 1611-তে, আর 12-তে হচ্ছে আমাদের যুদ্ধ হয় পর্তুগিজদের সাথে। এবার ডাচ যখন দেখবো, ডাচদের বেঙ্গলে কোথাও পিপলি কোথাও বনগা, এইসব আমি বললাম। আর 3টে সেন্টার তোমাদের মনে রাখতে হবে। আর তাদের প্রথম তারা ক্যাপচার করে, ডাচরা প্রথম ফ্যাক্টরি এস্টাবলিশ করে কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেখানে আমরা জানি যে তাদের পার্মানেন্ট জায়গা হচ্ছে পুলিকাট, ঠিক আছে, পুলিকাট, পিপলি, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু মনে রাখ। পুলিকাট কার থেকে নিল? রাজা চন্দ্রগিরির কাছ থেকে, ঠিক আছে। তো রিজন
ফর দেয়ার ডেকলাইন তারা কেন, দে ক্যাপচার কলোনাইজ ইন্দোনেশিয়া, দে মেনটেন ট্রায়াঙ্গুলার ট্রেড, Dutch brought gold bullions to India and exchanged it with cotton produced here. This cotton was taken to Indonesia and exchanged it with spices produced here. The English defeated Dutch, Battle of Bidara. Battle of Bidaraর পর কিন্তু আরো বেশি ক্ষমতা তাদের চলে যেতে শুরু করে। ঠিক আছে, তারা কিন্তু আমরা কি বলতে পারি যে মানে এই যে আমরা ডেকলাইনগুলো দেখতে পাচ্ছি যে ডাচেদের পর্তুগিজদের ডেকলাইন কেন হয়, এই একমাত্র ব্রিটিশরা এস্টাবলিশ করে, বাদ বাকি তারা কেন এস্টাবলিশ করতে পারে না, তার প্রধান কারণ কি ছিল। তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা যদি বলি যে ডাচরাও প্রথম ক্যাপিটাল কোথায় এস্টাবলিশ করেছিল, তাহলে কিন্তু আমরা বলবো যে মাসুলিপত্তনম, এবং সেকেন্ড হচ্ছে পিট্টাপাল্লি, যাকে আমরা বলি কি নিজামপত্তনম, এবং থার্ড যদি আমি বলি তাহলে হচ্ছে কোথায় করেছিলেন, পুলিকাট। এবং আমরা জানি যে প্যাগোডা পে করেছিলেন, ঠিক আছে, কে করেছিলেন, রাজা চন্দ্রগিরি। এবার আমরা নেক্সট হচ্ছে ব্রিটিশ, 3 নম্বর ব্রিটিশ রয়েছে। তো ব্রিটিশরা ভারতবর্ষে আসে, দেখো এই নামটা খুব ইম্পর্টেন্ট, 1599-তে জন মিল্ডেন হল। এই জন মিল্ডেন হলের মানে আমরা বলতে পারি যে উনি কবরস্থ হন কিন্তু ইন্ডিয়াতে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে যখন 1500 আমরা প্রথম দেখতে পাই থমাস স্টিফেন্সকে, তারপরে রাল্ফ স্পিচকে 1575, 1582 এবং তারপর 1599। তো তারা এসেছিলেন সমুদ্রপথে, কিন্তু উনি এসেছিলেন, জন মিল্ডেন হল এসেছিলেন, কেম টু ইন্ডিয়া কিন্তু ল্যান্ড রুটে। খুব ইম্পর্টেন্ট এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1608-এ ক্যাপ্টেন উইলিয়াম হকিংসও আসে দ্য কোর্ট অফ দ্য জাহাঙ্গীর, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে। তো সেখানে জাহাঙ্গীর কিন্তু ইন 1609 জাহাঙ্গীর গেভ আ ফার্মার টু বিল্ড আ ফ্যাক্টরি অ্যাট সুরাট। সুরাটে ফ্যাক্টরি এস্টাবলিশ করার কথা কিন্তু পারমিশন দিয়েছিলেন 1609-তে। কিন্তু যখন ক্যাপ্টেন উইলিয়াম হকিংস থ্রু দ্য কোর্ট অফ দ্য জাহাঙ্গীর টু সেট আপ সেটেলমেন্ট অ্যাট সুরাট, বাট জাহাঙ্গীর প্রথম রিফিউজ করেছিলেন, তারপরে 9-এ উনি পারমিশন দিয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয় 13-এ। আর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে মাসুলিপত্তনমে, যেটা 1616 না 1616, এটা কিন্তু ভুল, ফার্স্ট টেম্পোরারি এস্টাবলিশ করেছিলেন কিন্তু আমাদের মাসুলিপত্তনমে 1611-তে, কিন্তু ওটা টেম্পোরারি ছিল, ঠিক আছে। এবং তারপরে যুদ্ধ হয়, যেখানে পর্তুগিজদের সাথে যুদ্ধ হয়, এবং 12-তে, এবং তারপরে হচ্ছে 13-তে করে হচ্ছে, আমি যদি বলি যে পারমিশন নিয়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই কি সুরাটে ফার্স্ট ফ্যাক্টরি এস্টাবলিশ করে। আর প্রথম হচ্ছে আমাদের মাসুলিপত্তনম, তারপর হচ্ছে সুরাট 13-তে, তারপরে পারমিশন পায় থমাস রো ফাইনালি গ্র্যান্ট করে ট্রেড করার, এবং তারপরে আমরা দেখতে পাই ধীরে ধীরে 15-তে আসে, তারপরে 32-এ রাইট টু রিসিভ ট্রেড, গোলকুন্ডা বন্দর যেখানে পোর্টে রিসিভ করলো গোলকুন্ডা কিংডম, ছেড়ে দিল যে তারা ট্রেড করতে পারে। এবং 51-তে নবাব অফ বেঙ্গল সুজাউদ্দিন গ্র্যান্টেড কোম্পানি দ্য রাইট টু ট্রেড আফটার পেইং ডিউটিস। 1663-তে দ্য ফার্স্ট ফ্যাক্টরি বিল্ড ইস্টার্ন ইন্ডিয়া, উড়িষ্যা। তাহলে ফার্স্ট ফ্যাক্টরি কোথায় হলো, হুগলি, বাংলার মধ্যে, বেঙ্গলে। সেকেন্ড কোথায়, উড়িষ্যা। এবং 64-তে খুব ইম্পর্টেন্ট, এটা ফ্র্যাঞ্চাইজ ডে আমরা বলতে পারি, সেন্ট জর্জ, এখানে যে পারমিশন তারা পেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে বুঝবে। আর যেখানে বুঝতে পারবে না সেখানে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এখানে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রত্যেকে মেনশন করবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি যে রাজা চন্দ্রগিরির কাছ থেকে তারা মাদ্রাসকে তারা কয়েক প্যাগোডা পরিবর্তে মাদ্রাস ছেড়ে দিল, এবং মাদ্রাসে তারা তাদের প্রথম ফোর্ট এস্টাবলিশ করলো, যাকে আমরা কি বলি, ফোর্ট অফ সেন্ট জর্জ, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, ফ্র্যাঞ্চাইজ ডে আমরা বলতে পারি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1668-তে কোম্পানি গট বম্বে, যৌতুক পেল চার্লস টু, ঠিক আছে, এবং লিজ ফর 10 পাউন্ডস পার ইয়ার, শুধুমাত্র প্রতি বছর 10 পাউন্ড করে পে করবে। এবং 1691-তে
পর্তুগিজদের সাথে আমরা জানি এটা ডাউরিতে পেল। এবং 91-তে রয়্যাল ফারমান ওয়াজ ইস্যুড বাই মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব। 1691-তে রয়্যাল ফারমান পেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু পে কাস্টমস ডিউটি ইন বেঙ্গল। ঠিক আছে, বেঙ্গলের যে ট্রেড করার জন্য যে শুল্ক পে করতে হতো সেখান থেকে ছাড় পেল ঔরঙ্গজেবের সময়। এবং এই 1690-তেই আমরা জব চার্নকের টাইম, তোমরা সবাই জানো, এখানে কিন্তু আমরা সুতানুটি ফ্যাক্টরি দেখতে পাই। এবং এই সুতানুটি ফ্যাক্টরি পরবর্তীকালে নাম হয় ফোর্ট উইলিয়াম 1696-তে। ঠিক আছে, আর ফোর্ট উইলিয়ামকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসাবে এস্টাবলিশ করেন কে, বা ট্রেনিং সেন্টার, ওরিয়েন্টাল ট্রেনিং সেন্টার, ঠিক আছে, সিভিল সার্ভিসের ট্রেনিং সেন্টার হিসাবে আমাদের ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি টাইম 1800 সাল। ঠিক আছে, তা এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং 1698-তে কোম্পানি ব্রট 3 ভিলেজ ফ্রম লোকাল জমিদার সুতানুটি, গোবিন্দপুর এবং কালিকাট্টা। দিস ওয়ার অলসো কল্ড প্রেসিডেন্সিয়াল টাউন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন 1700 কোম্পানি বিল্ড আ ফোর্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1700-এ ফোর্ট উইলিয়াম ইন ক্যালকাটা, নাও কলকাতা। তো এখানে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই এটাই কিন্তু আমাদের 1800 খ্রিস্টাব্দে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। আর 1717 কেন ইম্পর্টেন্ট জানো? ফারমান জারি করবে। আর যদি বলে যে ড্রেন অফ ওয়েলথ কবে থেকে অফিসিয়ালি শুরু হলো ড্রেন অফ ওয়েলথ, তাহলে কিন্তু 1833 থেকে। ঠিক আছে, আর 1793 থেকে কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটাকে আমরা ড্রেন অফ ওয়েলথ কিন্তু প্যাপ দ্য ওয়ে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের ড্যানিশ। তো ড্যানিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা অতটা ইম্পর্টেন্ট নেই, এখানে শুধু সালটা মনে রাখবে। আর ড্যানিশরা কোথায় করেছিল? বেঙ্গলে, ফেডরিক নগরে। ঠিক আছে, ফেডরিক নগর 1620-তে করেছিল। 1616-তে তারা ইন্ডিয়াতে এস্টাবলিশ করে, আর 1620-তে তারা বাংলায় ফেডরিক নগর বা শ্রীরামপুরে তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করে। ঠিক আছে, সেটেলমেন্ট। এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ সেট আপ 1664-তে ডিউরিং দ্য ফ্রেঞ্চ রুলার লুইস XIV with support the finance minister Colbert. It was government of the company. First French settlement in India was at Surat. Second হচ্ছে মাসুলিপাথনাম. Another important settlement চন্দ্রগিরি and পন্ডিচেরি। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে। অ্যানাদার ইম্পর্টেন্ট সেটেলমেন্ট হচ্ছে চন্দননগর হচ্ছে আমাদের কোথায়, যেটা আমাদের বাংলা চন্দননগর, তো 1690 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। অ্যানাদার ইম্পর্টেন্ট সেটেলমেন্ট চন্দ্রনগর এবং পন্ডিচেরি, এটা হচ্ছে চন্দ্রনগর। ঠিক আছে, অ্যানাদার ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরি এস্টাবলিশ সুরাট, তারপরে মাসুলিপাটনাম, এবং ইম্পর্টেন্ট সেটেলমেন্ট চন্দ্রগিরি এবং পন্ডিচেরি। 1742-এ ডুপ্লেক্স কেম টু ইন্ডিয়া অ্যাজ ফ্রেঞ্চ গভর্নর বেঙ্গল। তাহলে 1742 খ্রিস্টাব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে অ্যাংলো ফ্রেঞ্চ কার্নাটিক ওয়ার শুরু হলো, যেটা দীর্ঘ 7 বছরের যুদ্ধ, 7 বছরব্যাপী যুদ্ধ, যেটা আমরা কি পরবর্তীকালে আমাদের ব্যাটল অফ ওয়ান্ডিওয়াশ। ঠিক আছে, তো এই ব্যাটলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে আমাদের এতদূর পর্যন্ত থাকলো। তো নেক্সট দিন কিন্তু আমরা আরও ডিটেলস আলোচনা করব ইউরোপিয়ান অ্যারাইভস ইন ইন্ডিয়া। থ্যাংক ইউ।